এমন সিচুয়েশন ভাই, আজকে মনে হচ্ছে আমার ফেস রিভিল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। And we are already here, EWC 2026 Paris. Already match চলতেছে, দেখতে পাচ্ছ। Wow, tower so big guys. কিরে ইডব্লিউসি তে মিস্টার ট্রিপল আই, তাহলে কি সত্যি ফেস রিভিল না করি বাংলাদেশ থেকে প্যারিসে যে বাংলাদেশি ক্রিয়েটর এবং প্লেয়ারদের সাথে বসে ইডব্লিউসি এনজয় করে আসলাম? তো চলো এই অবিশ্বাস্য ভ্রমণ কাহিনীর পিছনের গল্পটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমবারের মতো আমরা প্যারিস যাচ্ছি, তাই বিসমিল্লাহ বলে বউয়ের মায়ের খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। বউয়ের মায়ের খাওয়াটা অস্বাভাবিক কিছু না, এমনিতে বিবাহিত পুরুষ আমি, তাও আবার যাচ্ছি সিঙ্গেল, তাও আবার কোনে? প্যারিসে। এয়ারপোর্টে ঢুকেই বোর্ডিং পাসটা নিয়ে ধরে ফেললাম ইমিগ্রেশন আর লাইন। ইমিগ্রেশনটা আমাদের মোটামুটি স্মুথ ভাবে গিয়েছে। ইমিগ্রেশন কমপ্লিট করার পরেও হাতে মোটামুটি ভালো সময় ছিল আমাদের, কিন্তু আমরা চাচ্ছিলাম আরাম আয়েশ করে খাওয়া দাওয়া করে রিল্যাক্সে ফ্লাইটে উঠতে। কোনো রকমের দেরি না করে তাড়াতাড়ি করে আমরা লাউঞ্জের দিকে চলে গেলাম, এবং যেহেতু এটা ব্রেকফাস্ট টাইম ছিল, ব্রেকফাস্টে যত রকমের আইটেম বাগারা ছিল মোটামুটি অনেক কিছুই ছিল ওইখানে, এবং এটা ব্রেকফাস্ট টাইম, তার উপর দিয়ে একটু পরে আমাদের ফ্লাইট, তো ভারী খাবার একদমই খাওয়া উচিত হবে না। কিন্তু কে শোনে কার কথা? ওইখানে খিচুড়িটা দেখে এত লোভ লাগতেছিল ভাই, নিয়েছি খিচুড়ি নিয়েছিলাম, ওইখানে মুরগির মাংসের একটা কারি টাইপের ছিল সেটা নিয়েছি, ডিম নিয়েছিলাম 2টা, এবং এরই সাথে কিছু চিকেন সসেস নিয়েছিলাম। খাবার দাবার এবং আরামায় শেষ করে সময় মতো আমরা রওনা দিয়ে দিই আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। আমাদের এইখানের এই যাত্রায় টোটাল মিলে 2টা ফ্লাইট অ্যারেঞ্জ করা লাগবে, মাঝখানে একটা ট্রানজিট রয়েছে 2 ঘন্টার। প্রথম ফ্লাইটটা হচ্ছে আমাদের বাংলাদেশ টু কাতার, কাতারের দোহাতে, এবং দ্বিতীয় ফ্লাইটটা হচ্ছে দোহা থেকে প্যারিস। ফ্লাইটে উঠার আগে অ্যাজ ইউজুয়াল লাস্ট ছোটখাটো একটা সিকিউরিটি চেক, যেইখানে আমাদের প্যান্ট শার্ট এবং আন্ডারওয়্যার ছাড়া সবকিছু খুলে দেয়া লাগছে। এবং এই দেখো ওই সিকিউরিটি চেকটা কমপ্লিট করার পরই আমরা আমাদের বিমানের চেহারাটা দেখতে পাই, যেটা আমাদের জন্য অপেক্ষা করছে, মানে আমরা ওর জন্য অপেক্ষা করতেছি আর কি। এবং অপেক্ষার শেষ হওয়ার সাথে সাথে আমাদের বোর্ডিংটাও শুরু হয়ে যায়। এটা ছিল কাতার এয়ারলাইন্স, আর এই ছিল আমাদের সিট। বোর্ডিং আমরা সম্পূর্ণ করি, এখানে আমাদেরকে একটা হেডফোন, একটা বালিশ এবং একটা কম্বল দিয়ে দেয়, এবং এরই সাথে একটা টিভিও দেয়, যেটা টাচে কাজ করতেছিল না ভাই। এটা আমাদেরকে যে পরিমাণ প্যারা দিয়েছে, এক জায়গাতে টাচ করি 10 জায়গাতে লাগে, কিন্তু তারপরে অনেক কষ্টের বিনিময়ে 1000টা টাচ দেওয়ার পরে একটা মুভি আমরা প্লে করতে পারি, এবং সেই মুভিটা দেখতে দেখতেই দেখি আরে ভাই প্লেন তো সেই জোরে টান মেরে দিয়েছে, এবং এরই কিছু সেকেন্ডের মধ্যে দেখি আমাদের প্লেন মাটি থেকে উপরের দিকে উঠেও পড়েছে। প্লেনে খাবার সার্ভের কথা শুনেই তাড়াতাড়ি করে খুশিতে আমার মিল ট্রে টেবিল যেটা রয়েছে ওটাকে খুলে নিয়ে বসে থাকি। মানে আমি কিন্তু পেট ভরে খেয়েছিলাম ভাই লাউঞ্জে, কিন্তু তারপরে এত খিদা কেমনে লাগলো বুঝলাম না। মনে হইতেছিল যে প্লেট হাতে পেতে বসে আছি, কখন খাবার দিবে প্লেটের মধ্যে। Like to have chicken with mashed potato. There is fish biryani and paneer masala with aloo gobi and rice. তোমরা শুনছো নাকি জানি না, কিন্তু আমি ফিশ বিরিয়ানি অর্ডার করেছিলাম। যাওয়ার এক টাইমে আমি যত পারি ভাত খেয়ে যাইতে চাইতেছিলাম, কারণ ওইখানে যে ভাত তেমন একটা কপালে জুটবে না আমি জানি, এবং ভাতের সাথে মাছটাও বেশি করে অর্ডার করতেছিলাম, কারণ ওইখানে মিট অনেক বেশি পাবো, কিন্তু মাছটা তেমন একটা পাওয়ার চান্সেস কম থাকে আর কি। তো এই হচ্ছে আমার মিল, যেখানে এই জিনিসটা কি সেটা এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। যে ডেজার্ট যেটা দিয়েছিল সেইটা মোটামুটি ভালো ছিল, 10-এ 7 দেওয়ার মতো, মোটামুটি ভালো, শুনেই বুঝতেছো আর কি। এরপরে 2টা বিস্কিট আমাদেরকে দিয়েছে, আর এই হচ্ছে আমাদের ফিশ বিরিয়ানি। এটা যখন খুলতেছিলাম, আরে ভাই আমার এত, মানে মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন অন্যের খাবারের দিকে লোভ লাগায়, আর আমি এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে মনে হইতেছিল নিজের খাবারের দিকে নিজে কোন নজর দিতেছি। বেশি ক্ষুধার্ত ছিলাম এর জন্যই নাকি আসলে ভালো হয়েছিল জানি না, কিন্তু আমার কাছে ফিশ বিরিয়ানিটা অনেক বেশি ভালো লেগেছিল। আমাদের এই প্রথম ফ্লাইটটা, মানে টোটাল মিলিয়ে তো প্যারিস যেতে যেতে 2টা ফ্লাইট, তো প্রথম ফ্লাইটটা হচ্ছে 6 ঘন্টা ছিল, এবং পরের ফ্লাইটটা ছিল 7 ঘন্টার। আর গেমাররা যেখানে যায় ঘুরে ফিরে সেইখানে গেম পায়। দেখো এইখানের মতো আমরা গেম পেয়ে গিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি গেম চলতেছিল না ভাই। একজন গেমারকে তুমি গেম খেলতে দিতেছ না ভাই, এত কেস করে দিব রে এই এয়ারলাইন্সের বিরুদ্ধে। সেই কেস করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি কাতারের দোহাতে। লেটস গো। দীর্ঘ 6 ঘন্টা ফ্লাইটের পরে যে আমরা কাতারে পৌঁছে গিয়েছি, যার কারণে একটু খুশি লাগতেছিল। পরে আবার মন বেজার হয়ে গেল যে আরে ভাই এর পরের ফ্লাইট তো 7 ঘন্টা আছি ভাই, কিন্তু 2 ঘন্টার মতো আমাদের ট্রানজিট ছিল, যার কারণে একটু রেস বাগারা করতে পারবো। এর জন্য আমরা ঢুকে পড়লাম এয়ারপোর্টে, এবং ভাই সব দোহার এয়ারপোর্ট দেখছো নি ভাই, কি জোস। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দিলাম দৌড়। এই যে দৌড়াইতেছি, যে দৌড়টা মারছি আশেপাশে সবগুলা পাবলিক আমার দিকে তাকায় রইছে, কিরে এই পাবলিকের কি হয়েছে, এটা এমনি দৌড়াইতেছে কেন? আসলে দৌড়াচ্ছিলাম কারণ এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে যখন স্ক্রিনে তাকালাম তখন দেখলাম আমার নেক্সট ফ্লাইটটা লাস্ট কল ডাকতেছিল, মানে শেষবারের মতো ডাকতেছিল। আমি বুঝতেছিলাম না যে 2 ঘন্টা ট্রানজিট থাকার কথা ছিল, কিরে ভাই তার মানে কি আমার লাস্ট যে ফ্লাইটটা ছিল ওইটা ডিলে করছে এরকম কিছু?
যেটাই হোক না কেন দৌড়ের উপরে উষ্টা খাইতে খাইতে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ফ্লাইটের কাছে, এবং সেইখানেও দেখাইতেছিল যে লাস্ট কল ভাই, লাস্ট কল চলতেছিল। এই জায়গাতে যে ভয়টা আমি পেয়ে গিয়েছিলাম ভাই, কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা আমাদের সেকেন্ড ফ্লাইটটাতেও উঠতে পেরেছি। তো আমাদের সেকেন্ড ফ্লাইটটা কাতারের দোহা থেকে রওনা দিবে প্যারিসের উদ্দেশ্যে, যেটা 7 ঘন্টার একটা ফ্লাইট, অনেক লম্বা সময়ের একটা ফ্লাইট, এবং এই ফ্লাইটটা আরো বেশি প্রিমিয়াম ছিল। মাঝখানে টোটাল 4টা সিট ছিল, ওইটা সবার লাস্টের সিটটা আমার, যেইটার সামনে কোনো সিট নাই এবং যেইটা দরজা সোজা বরাবর ভাই, যেটা এত বেশি আনকমফোর্টেবল একটা প্লেস। এর জন্য আমি এয়ার হোস্টেসদেরকে সাথে সাথে বলে দিই, এবং সবার বোর্ডিং শেষে উনি আমাদেরকে জানায় যে তোমার পাশে সিটটাই খালি আছে, তো উঠে যেতে পারো। আমি সাথে সাথে ওখানে চলে যাই, এবং এখানে ছোট একটা ওয়েলকাম ড্রিঙ্ক টাইপের, মানে পানি দিছে আর কি, তাও আবার কাপের ভিতরে, কিন্তু এটার টাচ স্ক্রিনটা একেবারে পারফেক্টলি চলতেছিল। Would you like to have the braised chicken with mashed potato, the beef green curry with rice, or the vegetable mac and cheese? Yes, everything is halal. Beef, okay. দ্বিতীয়বারের ফ্লাইটে দ্বিতীয়বারের মতো আমাদের খাবারটা এসে পড়েছে। এই যে জিনিসটা, এইটা আমি বুঝি নাই কি, এবং খেয়েও দেখিনি, মানে খাইছি কিন্তু ভালো লাগেনি। এই যে ডেজার্টটা ছিল 10-এ 10, মানে 9.5-এর মতো দেওয়া যায়, 10ই ভাই, এত ভালো লাগছে এই ডেজার্টটা। এখানে আমাদেরকে 2টা বিস্কুট দিয়েছিল, এবং আমরা বিফ প্লেটারটা নিয়ে নিয়েছিলাম মেইনলি, সাথে ম্যাঙ্গো জুসও ছিল আমাদের, এবং এই ছিল সেই বিফ প্লেটারটা, যেইটা ভাই অনেক বেশি জোস ছিল, অনেক বেশি। এর আগের ফ্লাইটেরটাও ভালো ছিল, ওইটার থেকে এইটা আরো দ্বিগুণ ভালো ছিল ভাই, চেটে পুটে খেয়েছি, কিচ্ছু রাখিনি। আর এখানে আমাদের ম্যাপে দেখতে পাচ্ছিলাম আমরা যে আমাদের প্লেন কোন জায়গা থেকে কই যেতেছে, একটা লাইভ লোকেশন, এবং আমাদের ডেস্টিনেশন থেকে আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। ম্যাপে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ঢাকা, বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্রটাও দেখা যাইতেছে। আর এই ঢাকা থেকে আমাদের ফ্লাইটটা প্রথমে এসেছিল হচ্ছে এই তো পাইছি। তো ঢাকা থেকে আমরা প্রথমে এসেছি হচ্ছে এই যে দোহাতে, এটাই হচ্ছে আমাদের কাতার। রিয়াদকেও আমরা পাশে দেখতে পাচ্ছি। আর এই দোহা থেকে আমাদের সেকেন্ড যে ফ্লাইটটা সেটা আমরা নিয়েছি, এবং সেইটা এখন এই দিক দিয়ে যে প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং অর্ধেক রাস্তার মতো আমরা এসে পড়েছি। এখানে টাইমটাও দেখা যায়, দেখো ঢাকায় যখন 8:51, মানে রাত 8:51, তখন আমরা যেখানে যাইতেছি মানে প্যারিসে, ওইখানে তখন বাজে হইতেছে 4:51, মানে টোটাল মিলে 4 ঘন্টার ডিফারেন্স আর কি। অনেক বড় লম্বা একটা ফ্লাইট, 7 ঘন্টা ফ্লাইট, যার কারণে আমাদের জন্য কিছুক্ষণ পরে স্ন্যাক্সের আর একটা মিলের ব্যবস্থা করে, যেইখানে একটা আইসক্রিম এবং একটা ড্রিঙ্কস দেয় আমাদেরকে। এবং আইসক্রিম হিসেবে আমরা এই আইসক্রিমটা নেই, যেটার পাশেও হালাল লেখা ছিল সুন্দরভাবে, এবং ড্রিঙ্কস হিসেবে এবার নেই হচ্ছে অ্যাপেল জুসটা। ঘড়িতে তখন প্যারিসের সময় 7:52 বাজে, মানে রাত 8টা, কিন্তু তারপরও বাইরে দেখো কত রোদ, কত আলো ভাই। প্যারিসে অলমোস্ট শেষে পড়েছি, তোমরা নিচের মাটি দেখেই বুঝে যেতেছো। আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু আমাদের প্লেনটা ল্যান্ড করবে, এবং অলমোস্ট শেষে পড়েছিলাম আমরা। প্রায় 7 ঘন্টার ফ্লাইট, কত হাজার মুভিজের মধ্যে আমি দেখে ফেলেছি। ঘরে বসেও ভাই এত মুভি দেখি না, যেটুকু আমি প্লেনের মধ্যে দেখছি, একটার পর একটা মুভি চালাইতেই আসছিলাম। এবং এরই সাথে আমাদের প্লেন ল্যান্ড করে ফেলে। এত লম্বা একটা ফ্লাইটের পরে আমরা পৌঁছে যাই প্যারিসে, এবং এই এয়ারপোর্টটা, প্যারিসের এই এয়ারপোর্টটার নাম ছিল চার্লস দে গৌলে এয়ারপোর্ট, যেইটা বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারপোর্ট। যেইটা বাংলাদেশের যে এয়ারপোর্টটা, এটাও তো অনেক বড়, কিন্তু বাংলাদেশের 4টা এয়ারপোর্টের সমান এই প্যারিসের এয়ারপোর্টটা। এবং শুধুমাত্র বড় যে সাইজে এটাই না, মানে আমাদের এখান থেকে নেমে ব্যাগেজ ক্লেম করা পর্যন্ত যেতেও লেগেছিল কত, 15 থেকে 20 মিনিট 30 মিনিটের মতো। এবং এটা ফিউচারিস্টিকও, দেখো না কিরকম গ্লাসের একটা ব্রিজের ভিতর দিয়ে আমি যাইতেছি, আমার পাশে আরো কয়েকটা যাইতেছে, আমার মাথার উপর দিয়ে, মাথার নিচ দিয়ে কয়েকটা যাইতেছে, কি অবস্থা ভাই। ওই যে ওই পাশ দিয়েও আরেকজন যাইতেছে ভাই, এত ফিউচারিস্টিক। মানে আমি এয়ারপোর্ট দেখে যাইতেছিলাম, এবং ভালো লাগতেছিল। অনেক দূর যাওয়া লাগছে, কিন্তু তারপরে ভালো লাগতেছিল। এবং ফাইনালি আমরা আমাদের ব্যাগেজ ক্লেম করার যে জায়গাটা, ওইটা খুঁজে পেয়েছি। ব্যাগেজ ক্লেম করার পরই আমরা সিম নিয়ে নেই, ফ্রান্সের সিম, যেটার নাম ফ্রি, কিন্তু মোটাও ফ্রি না ভাই, 15 ইউরো লাগছে। এবং ওইটা নিয়ে দুঃখ বেদনা প্রকাশ করতে করতে আমরা এয়ারপোর্ট থেকে বের হই। এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত পিক এন্ড ড্রপের আমাদের সার্ভিস ছিল, যার কারণে উবার কল করা লাগেনি। এবং এই ছিল সেই গাড়ি যেটাতে করে আমরা এখন হোটেলে চলে যাব। আর এইখানে ঘটে আরেক কাহিনী। এই যে গাড়ির ড্রাইভার বেটা, এই বেটার সাথে অলমোস্ট আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়। এর ফ্যামিলি বাগারা সব কিছুর ব্যাপারে মানে অনেক আলোচনা হয়। কিন্তু সব থেকে বেশি কোন জিনিসটা নিয়ে আলোচনা হয় জানো? যেটা নিয়ে আমরা চিল্লাচিল্লি করতেছিলাম ভাই, সেটা হইতেছে ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ। তো মেইনলি আমার প্যারিসে যাওয়ার উদ্দেশ্য ছিল মাত্র 2-3 দিনের জন্য, কারণ আমি এইখানে আমার কাজগুলো সবকিছু গুছিয়ে উঠতে পারতেছিলাম না। কিন্তু আমি যাইতেছিলাম তো ফ্রান্সে, আর আমি টিকিট কাটার আগে ফ্রান্স এত ভালো খেলতেছিল ওয়ার্ল্ড কাপে যে আমি অলমোস্ট শিওর ছিলাম, শুধু আমি না, মেবি অলমোস্ট সবাই তোমরাও শিওর ছিলে যে ফাইনাল পর্যন্ত হইলো
ফ্রান্স তো যাবে, মানে না জিতলে ওয়ার্ল্ড কাপ না জিতলে ফাইনাল পর্যন্ত যাবে। যেখানে আমি ফ্রান্সে যেতেছি, তো একটা কান্ট্রির একটা টিম যদি ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠে তাহলে যে ওই কান্ট্রির এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে যায়, আর সেটা আমি এনজয় করতে যাচ্ছিলাম। আর ভুলে ভালো যদি ফ্রান্স ফাইনালে উঠে জিতে যায় তাইলে তো বুঝতে পারতেছো ওই কান্ট্রির পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে। যার কারণে আমি নিজের কাজও গুছাইছি এবং ফিফার টিমকেও রিকোয়েস্ট করছি যে আমার ট্রিপটা যেন একটু বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু আমার ফ্লাইটের আগের দিন ফ্রান্স হেরে যায়। আর আমি ওই হারা ফ্রান্সের দেশেই যেতেছি, মনটা খারাপ করেছে ভাই। আমি চাইতেছি ফ্রান্স অ্যাটলিস্ট ফাইনালে যাবে, এটা শিওর হয়ে তার উপর দিয়ে হেরে গেল। তো ওর সাথে মেইন আলোচনাটাই এটা দিয়ে শুরু হয়। এই ড্রাইভার তো ফ্রান্সের রিপাবলিক, ও নিজে ওর ইমোশন গুলো শেয়ার করতেছিল আমার সাথে। We didn't play like we're supposed to. Yes, of course. I was so disappointed. Yeah. I No, waited. no, even okay, we can lose the game, Yes. but Not like this. not like this. Not like this. I don't know what happened to them. No combination to the players. For me, it looks so suspicious. You know, Yes. got menace. You know, Yes. like somebody tells them, "Yo, no, we want Argentina to win. It's the plan." So We have seen they're playing in this World Cup, right? But the last match was like they weren't even playing. yeah, for me, it looked like somebody just went to the room and just told them, "Yo, Don't play. don't play. If you play, somebody get killed." You know, for real. পুরোটা রাস্তা ওর সাথে এসব নিয়ে কথাবার্তা বলতে বলতে হাসাহাসি করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোটেলে। অনেক রাত হয়ে গিয়েছে মাঝখান দিয়ে আস্তে আস্তে, এবং হোটেলের রুমটা মোটামুটি ছোট হলো, আমাদের জন্য পারফেক্ট ছিল ভাই। কুইন সাইজ বেড ছিল, লাইট বাগারা ছিল, সবকিছু, টিভি ছিল, ওয়াশরুমটাও মোটামুটি ছিল, মানে সবকিছু ঠিক ছিল, পারফেক্ট ছিল, আমাদের জন্য পারফেক্ট ছিল। এপাশে আলাদা শাওয়ারের জায়গা ছিল, তো সবকিছু মোটামুটি ঠিকই ছিল। এত রাত হয়ে গিয়েছে কিন্তু তারপরেও পেটে তো কিছু দেয়া লাগবে, এর জন্য আমরা রাত করে বের হয়ে গিয়েছি ফ্রান্সের প্যারিসের রাতের সৌন্দর্যটা দেখার জন্য। তো শুধুমাত্র সৌন্দর্য দেখলে তো পেট ভরবে না, যার কারণে আমরা রেস্টুরেন্টে এসে পড়েছি এবং এই মেনু থেকে ম্যাগিস্ট্রাল দ্বিতীয় যেটা রয়েছে সেইটা অর্ডার করেছি। এখানে এই ডিশটা 10 ইউরো ছিল ভাই, ভাই, এবং এটা খাইতে অত বেশি মজা ছিল না। ফ্রেঞ্চ ফ্রাইগুলো বসে বসে খাইতেছিলাম, ওগুলোও শেষ করতে পারিনি মনে হয়। কোকা কোলা চেরি ফ্লেভার এটা আমি কখনো খাইনি, তো এটাও নিয়ে নিয়েছিলাম। এটা এই প্লেটারের সাথেই ছিল অবশ্য, এবং এগুলোই ছিল আমাদের রাতের ডিনার। গুড মর্নিং গাইজ, সুন্দর একটা ঘুম হয়েছে। এই ঘুমটা আমার দরকার ছিল। লম্বা ফ্লাইট ছিল আমাদের। রাতে খাবার দাবার শেষ করার পরে ঘুমের মধ্যে ডুলতেছিলাম আমি। ওই টাইমে যে কেউ যদি আমরা দেখতে মনে করতো উল্টা পাল্টা খেয়ে মনে হয় আসছি। লম্বা একটা ঘুম আমাদের দরকার ছিল এবং লম্বা একটা ঘুম আমরা অলরেডি দিয়ে দিয়েছি। অবশ্য গুড মর্নিং এখন না, অনেকক্ষণ আগেই আমি উঠেছি। উঠে নিচে গিয়েছিলাম, আমাদের এই রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তো ব্রেকফাস্ট আমি করেছি। মোবাইলটা সাথে নিয়ে যাইনি, যার কারণে ব্রেকফাস্ট কি দিয়ে করলাম সেটা ভিডিও করতে পারলাম না। তার উপর দিয়ে একটু তাড়াহুড়া করে যাওয়া লেগেছে, কারণ আরএইচকের যে জার্সি গুলো ছিল, যে জার্সি গুলো পরে ওরা খেলবে, সেই জার্সি গুলো ওরা বাংলাদেশে থুয়ে এসেছিল এবং সেগুলোই বাংলাদেশ থেকে আমার নিয়ে আসা লেগেছে। এবং যেহেতু আজকে ওদের ম্যাচ রয়েছে, তাই যত ততই সম্ভব সেটা ওদেরকে দেয়া লাগতো। এর জন্য একটা মডারেটর ওই জার্সি গুলো রিসিভ করার জন্য এসেছিল। আমি জাস্ট হোটেলের লবিতে জার্সি গুলো রেখে তারপর উনাকে বলেছিলাম যে ভাই নিয়ে যান, আপনি, আপনার সাথে দেখা করা যাবে না, ফেস রিভিল ভাই। যার কারণে ওই জার্সি গুলো নিয়ে তাড়াতাড়ি করে নিচে গেলাম এবং সাথে আমি ব্রেকফাস্টটা ডান করে ফেললাম। আর আজকে তোমরা অন্তত বলতে পারবা যে তোমাদের জার্সির জন্য মিস্টার ট্রিপল বাংলাদেশ থেকে ফ্রান্সে এসে পড়ছে, ডেলিভারি ম্যান। তো নিচে যে আমাদের ব্রেকফাস্ট ডান করলাম, কয়েকটা পানির বোতল নিয়ে আসলাম। এটা কত 1.67 ইউরো মনে হয় নিয়েছিল এই 6টা বোতল টোটাল মিলে। আমাদের পেস্ট ছিল না, হোটেল থেকে পানি দেয়নি, এর জন্য পানি এতগুলা করে নিয়ে আনা লাগছে। এবং পেস্ট, ব্রাশ, চিরুনি এগুলো তেমন কিছু দেয়নি। আমার কাছে সবকিছুই ছিল, জাস্ট পেস্টটা আনতে ভুলে গিয়েছিলাম, যার কারণে নিয়ে আসলাম। এই যে এটা কত নিয়েছিল, এটা মনে হয় 1 ইউরো অথবা 0.5 ইউরো এরকম কিছু মনে হয় নিয়েছিল, আমি ভুলে গেছি আসলে। মাত্র নিয়ে আসলাম, তারপরেও ভুলে গেছি ভাই। এই আর কি, 2টা বাজার করে আসলাম, সুপার মার্কেটটাও চিনে আসলাম। ওইটা আমাদের অনেক বেশি কাজে আসবে, যে কোনো দরকার ওইখানে আমরা দৌড়ে চলে যেতে পারবো, হোটেল থেকে কাছেই রয়েছে। এবং দেখলাম ওইটার ভিতরে সবকিছু অ্যাভেলেবলও রয়েছে। যেটাই হোক, ওইটা আসল কথা না, আসল কথা হইতাছে আজকের প্ল্যান নিয়ে আমি নিজে অনেক বেশি কনফিউজড। এরিনাতে যাবো কি যাব না, যাবো কি যাব না এরকম করতেছি। আমাদের আসলে অনেক রকমের অনেক প্ল্যান ছিল আমার সেফটি মেনটেন করার জন্য, আমার প্রাইভেসি মেনটেন করার জন্য, কিন্তু ওগুলোর অনেক কিছুরই পারমিশন আমি পাইনি। তো আমি এখনো পর্যন্ত শিওর না যে আমার এরিনাতে আদৌ যাওয়া হবে কিনা, কিন্তু আমার টার্গেট এটাই, যেহেতু এসেছি আমি ইডব্লিউসি এর এরিনাতে ঢুকবো এবং অন্যান্য ক্রিয়েটরদেরকে দূর থেকে লুকে লুকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো আদৌ এটা পসিবল হবে কিনা, এবং পসিবল হলে পরে যে কি আমার ফেস রিভিলে হয়ে যায় কিনা আই ডোন্ট নো। কিন্তু চলো পরে সেটা দেখা যাবে। আপাতত আর একটু রেস্ট করে উঠা যাক ভাই।
দেখতে পাচ্ছ গাইস অলরেডি লাইভ হচ্ছে ডে 2 এর লাইভটা এবং অলরেডি মনে হয় 4টার মতো ম্যাচ হয়ে গিয়েছে। আমি ডিসিশন নিয়েছিলাম যে আজকের দিনটাতেও যাব না, একেবারে কালকেই যাব অথবা ফাইনালের দিনেই যাব, কিন্তু রিস্ক নিয়ে আজকেই যাওয়ার একটা প্ল্যান হঠাৎ করে ফেলেছি শুধুমাত্র বাংলাদেশের টিমদের খেলা দেখার জন্য, তাদেরকে সাপোর্ট দেখানোর জন্য। তো মাত্র 4 নম্বর ম্যাচ মেবি শেষ হলো, আর মাত্র 2টার মতো ম্যাচ বাকি আছে। আর এই টাইমে আমি চাচ্ছি এরিনাতে যাওয়ার। দেখা যাক এই ডিসিশনটা আমার জন্য আদৌ রং হয় কিনা। চলো এরিনা থেকে ঘুরে আসা যাক। এন্ড দেখতে পাচ্ছ আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের এরিনাতে যাওয়ার উদ্দেশ্যে। এটা অনেক বড় একটা রিস্কি ডিসিশন হচ্ছে আমার জন্য। প্রথমবারের মতো বাংলাদেশি ক্রিয়েটরদের এত কাছে যাইতেছি আমি, তাও আবার ওইখানে ক্রিয়েটররা অনেক ছড়ায় ছিটায় আছে। আবার একজন বাঙালি আর একজন বাঙালিকে দেখলেও মনে করো সাথে সাথে চিনে ফেলতে পারে, মানে চিনে ফেলবে আর কি। তো অনেক বড় চ্যালেঞ্জিং এই ব্যাপারটা আমার জন্য। যতটা চ্যালেঞ্জিং, যদি আমি সিকিউরিটি মেনটেন ঠিক মতো করতে পারি, প্রাইভেসিটা ঠিক মতো মেনটেন থাকে, তাহলে ততটাই বেশি মজা আসবে এই জিনিসটাতে। এবং চলো তোমরাও আমার সাথে মজা নাও। আমরা অলমোস্ট কাছাকাছি এসে পড়েছি, আর মাত্র 5 মিনিটের মতো বাকি আছে। এর মধ্যেই আমরা এরিনাতে পৌঁছে যাব, যেখানে অলরেডি বাংলাদেশি ক্রিয়েটার্সরা আছে, প্লেয়ার্সরা আছে, যাদেরকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এরা আমাকে না দেখলেই হইলো। প্লেয়ার্সরা তো ব্যস্তই আছে, প্লেয়ারদের নিয়ে কোনো টেনশন নাই, বাট ক্রিয়েটররা এরা তো ভিডিও টিডিও বানায় বেড়াইতেছে। কার ভিডিওতে কোন টাইমে আইসা পড়ি ভাই, আজকে মনে হয় ফেস রিভিল হয়ে যায় নাকি। আবার অন্য দিক দিয়ে সাংবাদিক ভাই তানবীর ভাইও আছে, এ খারাপে আমার দেখা চিল্লানি মাইরা আমার ফেস রিভিল না করে দিলেই হলো। এ তো আমার সিনেই এমন সিচুয়েশন ভাই, আজকে মনে হচ্ছে আমার ফেস রিভিল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর কতক্ষণ আছে রে? আর 2 মিনিট গাইজ, আর 2 মিনিট পরে ফেস রিভিল। আচ্ছা ছি। এন্ড উই আর অলরেডি হিয়ার, EWC 2026 প্যারিস। হ্যালো, থ্যাংক ইউ, বনজুর। Okay. I'm gonna get the bracelet and visit Free Fire. Okay. Yes. Okay. Thank have a you. nice day. Thank you. এসে পড়েছি রে ভাই। বাংলাদেশে কোনো ক্রিয়েটরকে কি দেখা যায়? আমি তো আপাতত দেখতেছি না, দেখলে উল্টা দিকে দৌড় মারবো। এদিকে তো দেখে মনে হইতেছে না রে ভাই, এটা বিশাল বড় ভাই, খুঁজে কেমনে পাবো আমি? অবভিয়াসলি জিজ্ঞেস করা লাগবে। This match, ইয়েস ইয়েস। so it's gonna be Lenovo Legion Gauntlet. No, sorry, Kidia City Grid. So it's here. So right now we're here. So you have to On my over right. there. You're gonna see Maze House, so all a stand of pink and purple, and it's just behind. ওকে, থ্যাংক ইউ। Have a nice day. থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এই সোজা বরাবর যাব, কিছু মেইজ আছে ওইখানে পিঙ্ক অ্যান্ড পার্পলের, এবং তার পিছনেই হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের ম্যাচ চলতেছে। মেবি এসেও পড়েছি গাইস। এখানে মোবাইল লেজেন্ড, ও সরি, লিগ অফ লেজেন্ডস, and here we are. তো এই দেখো এরিনাতে আমি অলরেডি ঢুকে গিয়েছি, আর আমার সামনে কে দেখতেছো? এইটা হচ্ছে অমিত ভাই। আর আমি যতক্ষণ পর্যন্ত ওই এরিনাতে ছিলাম আমি জানতামও না যে ওইটা অমিত ভাই, মানে আমি খেয়ালও করি না। আমি আশেপাশে সবসময় খালি বাংলাদেশিদেরকে খুঁজতেছিলাম। অবশ্য এইখানে বসার আগেই কোন ক্রিয়েটররা কোন জায়গাতে রয়েছে, কোন জায়গাতে বসে আছে, কোন প্লেয়াররা এবং প্লেয়ারদের এক্সট্রা প্লেয়াররা কোন জায়গাতে রয়েছে, A to Z সবার লোকেশন আমি জেনে তারপরেই এরিনাতে ঢুকছি এবং এই জায়গাতে বসেছি। ইভেন আমি এইখানে বসেছিও এইটা প্ল্যান করে, কারণ আমি যেখানে বসেছি এইটার সামনে যে টিভিটা, মানে
অমিত ভাইরা যেটার দিকে তাকিয়ে রয়েছে, এই বাউন্ডারির অপোজিটেই হচ্ছে আমাদের বাংলাদেশি ক্রিয়েটররা বসেছিল। কিন্তু তার থেকে বড় কথা, আমি জানতামই না, আমি খেয়ালও করিনি যে এটা অমিত ভাই। আমি ওইখান থেকে চলে আসার অনেক পরে যে জানতে পারছি যে এটা অমিত ভাই। তাও আবার কিভাবে জানো? অমিত ভাইয়ের নিজের মুখ দিয়ে। আর সেইটা কিভাবে, অমিত ভাই আমাকে কিভাবে বললো, সেইটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আপাতত এই ব্লগটা দেখে নাও। And we are here. অলরেডি ম্যাচ চলতেছে, দেখতে পাচ্ছ guys। এবং আশেপাশে ক্রিয়েটর দিয়ে ভরা, আমাদের ক্রিয়েটররা দিয়ে ভরা। Who would have thought that these straw hats who won the chances of Southeast Asia getting beat in the grand finals early out of the game, bumping into Vitality early, snuffing them out, and because of that, Vitality is at a massive disadvantage up against Crystal Pines now, with the Lukaku collective picking up all of their loot. Now they bump into them. Is the vending machine actually launched? But it is not captured মানে by যতক্ষণ বসে থাকতেছি Vitality. ততক্ষণই ভয়ে Say that. কলিজা বেরোয় হাতে হাতে। Wow. Wow, Strawheads, let's go. Strawheads OP guys. এটা ওনাদের প্রথম ইন্টারন্যাশনাল ল্যান্ড টুর্নামেন্ট। এবং তারা ফাটায় দিতেছে। যেটুকু পারফরমেন্স করুক না কেন, ওটুকু আলহামদুলিল্লাহ অনেক। আমি খালি আশেপাশে কতক্ষণ পর তাকাইতেছি, কোন জায়গা থেকে কে আইসা বলে ভ্যালো ভাই আপনি এটি বলেন না। তার উপর তো বাংলায় কথা বলতেছি, কথা বলাই তো উচিত হইতেছে না আমার। ওকে গাইস, আপাতত একটু লুকায় লুকায় থাকি এবং গেমটা এনজয় করি। অ্যান্ড বের হয়ে গেছি। আমি যেই ম্যাচে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ওটা 5 নাম্বার ম্যাচ ছিল মনে হয়, কারণ বাসা থেকে দেখেছিলাম 4 নাম্বার ম্যাচ চলতেছে, কিন্তু যেতে যেতেই 5 নাম্বার ম্যাচ শেষ হয়ে 6 নাম্বার ম্যাচ রানিং চলতেছিল। এবং তোমরা দেখলে যে যেই ম্যাচে আমি গিয়েছিলাম ওই ম্যাচেই স্ট্রহেডসরা ভুইয়া করছে। কি লাকি আমি ভাবতেছো। অবশ্যই এর জন্য তোমরা আবার গালাগালি করো না যে ভাই আপনি আগে যান নাই কেন। আর যেহেতু ম্যাচ শেষ হয়ে গিয়েছে, সবগুলো ক্রিয়েটর এখন একসাথে হবে এবং একসাথে বের হবে, যার কারণে আমি একটু আগে আগে দৌড় মারলাম। তো আশা করি কারোর ভিডিওতে আমি আইসে পড়িনি, ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই আমি দৌড় মারছি। ভাই স্ট্রয়েডসটা কি ভুইয়াটা করলো, ওয়াও। হোপ ছাইরো না গাইজ, বাংলাদেশি টিমদের থেকে হোপ ছাইরো না। অনেক অনেক তাড়াতাড়ি ওরা ডেভেলপ করতেছে এবং অনেক অনেক আন্ডারডগ টিমরাও উঠতেছে। তো আমি তো হোপ ছাড়তেছি না, তোমরাও ছাইরো না, সাপোর্ট করতে থাকো ওদেরকে। যদি সব কিছু ঠিক থেকে থাকে তাহলে মেবি আমি পরের দিনও যাবো এবং ফাইনাল ডেতেও যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক। এই ছিল আমাদের আজকের দিনটা। প্রথমবারের মতো আমি ফ্রান্সে, প্রথমবারের মতো আমি প্যারিসে। আশেপাশে তেমন একটা ঘোরাঘুরিও হয়নি, এই চিন্তায় যে কোন একটা সুযোগে আমি শুধুমাত্র ইডব্লিউসি এর ভেন্যুটা দেখতে পারবো। গভীর রাতে বেরোইছি গাইজ যে ডিনারটা করার জন্য। গভীর রাত বলতেছি দেখে সবাই পাগল মনে করিও না আমাকে, কারণ আসলেই এখন গভীর রাত, মানে গভীর রাত না মানে রাত আর কি। 9:22 বাজে, আর এটা রাতের 9:22 PM। কিন্তু তারপরও দেখো বাইরে কত রোদ, কত আলো। বাঙালি আমরা ভাতের পাগল, যার কারণে একটু দূরে যাইতেছি। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাইছি, দেখি ওইখানে যে ভাত কপালে জোটে কিনা। यहाँ का मीट हलाल है क्या? जी जी हलाल हलाल है? हलाल ओके ओके। हलाल आप कौन सा सजेस्ट करोगे? बंगाली हो हाँ, बांग्लादेशी? जी ओ अच्छा। अपनी আমি বাংলাদেশি। তোর নাম? রিজবি। আমার নাম ফারুক। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ঠিক আছে কই এখন ওয়াও, বাংলাদেশি এখানে অনেক কম দেখা যায়। না এরিয়াতে নাই, এরিয়াতে আচ্ছা আচ্ছা এরিয়াতে নাই। আচ্ছা, আমি বাংলাদেশি খাবার খাওয়ার জন্য বা বাংলাদেশি টাইপের খাবার খাওয়ার জন্য একটু দূর থেকে আসলাম। আচ্ছা 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 ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। থাকেন কোথায়? ঢাকায়, মিরপুরে। আর এখানে এখানে আমাদের একটা ইভেন্ট হচ্ছে। আচ্ছা 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 ওইখানে ইনভাইটেশন আছে আমাদের, এর জন্য প্রায় 1 উইকের জন্য আসছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি হোটেলে বিচে উঠছেন নাকি? 10 মিনিটের রাস্তা আমার হোটেল থেকে এখানে। আচ্ছা আচ্ছা। ইয়ের আইফেল টাওয়ারের কিছুটা কাছাকাছি আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো ওইখান থেকে এই বাঙালি খাবারের খোঁজে আসলাম আর কি। যাক গাইস, বাঙালি একজন ভাইকে পেয়ে গেছি, মানে বাঙালি, এটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট কিন্তু বাঙালি ভাইয়েরই হোটেল। তো ওইখানে এসে পড়লাম এবং এখানে মিটগুলোও হালাল। আমি আরও ভাবতেছিলাম যে কোনো মাছের আইটেম নিব অথবা কোনো ভেজিটেবল আইটেম নিব ভাতের সাথে,
ভাতও পাইছি, মাংস পাইছি, চাকরি এবার খাওয়া হবে, তাও আবার বিরিয়ানি, তাও আবার ল্যাম্প বিরিয়ানি। দেখা যাক, খেয়ে তারপর রিভিউ দিবনি। তো মেইনলি আমি অর্ডার করেছি হচ্ছে বিরিয়ানি, ল্যাম্প বিরিয়ানি, কিন্তু ভাই আমাকে ওনার সাইড থেকে হচ্ছে একটা নান অফার করলো, এটা পুরোপুরি কমপ্লিমেন্টারি। কি কি আছে এটার ভিতরে? চিজ আর গার্লিক। শুধু চিজ আর গার্লিক? ওয়াও, শুধুই খাওয়া যেতেছে, খুব ভালো লাগতেছে। ফাইনালি গাইস, আমাদের নানটা আমরা শেষ করে ফেলেছি, এখন বিরিয়ানির পালা। হাত ধুয়ে আসছি ঠিক মতো। প্যারিসে এই প্রথম হাত দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়া, কিন্তু ঝামেলা আরেকটা জায়গায় লেগে গেছে। চিজ দিয়ে নান খেয়ে না আমার অলরেডি অর্ধেক পেট ভরে গেছে, জাস্ট একটা নান শুধু খেয়ে। ভিতরে চিজ ছিল এর জন্য মনে হয়। দাঁড়াও, খেয়ে দেখি। আমি এর আগে কখনো ল্যাম্প খাই নাই, এই প্রথমবারের মতো আমি ল্যাম্প খাইতেছি। বিসমিল্লাহ। আরেকটা শ্রেণী আমাদের নর্মাল যে কাচ্চির স্বাদ আছে ওইটার মতো না, ডিফারেন্ট, বাট ভালো লাগতেছে। প্রফেশনাল ফুড ব্লগার হয়ে গেছি। চলো খেয়ে নিয়ে আগে। ফাইনালি রাইস কমপ্লিট। আমার জন্য রাইস অনেক বেশি পরিমাণে ছিল, তারপরেও কমপ্লিট করলাম। রাইস যেটা দেওয়া হয়েছিল ওটার অর্ধেকই আমার জন্য আনা ছিল, বাট মজা হয়েছিল, যার কারণে ঠেলা সব কিছু ঢুকায় তারপরে কমপ্লিট করলাম। ভাই ঘাইমে গেছি আমি এটা শেষ করতে যে। দানা নষ্ট করা উচিত না গাইস, যার কারণে খাবারের শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত শেষ করা। এবং আলহামদুলিল্লাহ কমপ্লিট। খাওয়া দাওয়া শেষ করে বেরোইলাম গাইস, আর এইখানে দেখো এখন 10:34 বাজে। ফাইনালি এখন একটু রাত লাগতেছে, অন্ধকার হয়ে আসছে। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেটার মধ্যে আমি খাওয়া দাওয়া করলাম, ইন্ডিয়ান এক্সপ্রেস রেস্টুরেন্ট। এটার নাম ইন্ডিয়ান হইলেও এটা আমাদের একজন বাংলাদেশি ভাই ওন করে, এবং ওনার বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছুই খুবই ভালো ছিল। ইভেন আমি লাচ্ছিটা শেষ করতে পারতেছিলাম না, কারণ আমার পেট একেবারে ফুটবলের মতো ফুলে রয়েছে, এত বেশি খাওয়া খাইছি। এর জন্য লাচ্ছিটা উনি আলাদা করে এই বোতলের মধ্যে দিয়ে দিল, বোতলটাও ভালো। আর শুধুমাত্র তাই না, ভাই হচ্ছে এখন বের হবে, ওনাদের ক্লোজিং টাইম এমনিতেও হয়ে গেছে, তো বের হবে। বের হওয়ার পরে যে আমাকে বলছে যে মেট্রোর সিস্টেমটা আসলে কি সেটা আমাকে বুঝিয়ে দিবে। আর এটা বোঝাও আমার অনেক বেশি দরকার, কারণ ভাই ফকির হয়ে যাইতেছি। এখানে উবারের এত বেশি কষ্ট, আমি এখান থেকে ওইখানে যাইতেছি তাও উবার, ওইখান থেকে এখানে যাইতেছি তাও উবার। এমন না যে এই সাইকেলগুলো আমি চালাইতে পারি না, সাইকেল চালাইতে পারি, বাট সমস্যা হইতেছে অত ভালোভাবে পারি না। তো নতুন দেশে এসে সাইকেল চালাইতে যে কার গায়ে বা কার গাড়িতে লাগাই দিয়ে কে জানে, এর জন্য আর সাইকেল নিলাম না। তো এর জন্য ভাইকে বলছি আমি যে মেট্রো সিস্টেমটা তো আমি জানি না কিভাবে কি করা লাগে না করা লাগে। ভাই বললো ভাই আমি ক্লোজিং করে এই সবটা বন্ধ করে তাইলে আপনাকে একেবারে দেখাই দিই, মেট্রোতে নিয়ে যেয়ে দেখাই দিই। তো আমি বললাম আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এই আর কি, ভাইয়ের বিহেভিয়ার খুবই ভালো ছিল, এবং আমি হাইলি রিকমেন্ড করব ইন্ডিয়ান এক্সপ্রেস। ফ্রান্সে বাঙালি কোনো ভাই যদি দেখে থাকে তাহলে যে এই রেস্টুরেন্টটা হাইলি রিকমেন্ড করবো, ওনাদের ফুডও খুব ভালো ছিল। না রে গাইস, ভাইরে একটু বেশি কষ্ট দিয়ে দিলাম। ওনার বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও আমার জন্য উনি স্টেশন থেকে নেমে আমার স্টেশনের এখানে এসে আমার জন্য এই কার্ডটা রেডি করলো, কারণ আমি জানতাম না যে কিভাবে কার্ডটা নেওয়া লাগে। তো কার্ডটা আমাকে নিয়ে দিল, এবং কার্ডটা কিভাবে ইউজ করা লাগে A to Z সবকিছু দেখিয়ে দিল, এবং তারপরে এখন উনি বাসা যাইতেছে। তো এর জন্য মনে হইতেছে ভাইটার একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি আর কি। আমরা বাঙালি মানুষ, বাঙালিদেরকে যতই গালি দেই না কেন, দিন শেষে বাঙালিরা বাঙালিদের প্রতি যতটা আন্তরিক, ওইটা অন্য কোনো দেশে অন্য কোনো মানুষের সাথে পাওয়া যাবে না। ভাইয়ের সাথে আর কখনো দেখা হয় নাকি না হয় জানি না, কিন্তু ভাইকে থ্যাংক ইউ। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করি, রাত হয়ে গিয়েছে। এই হচ্ছে রাতের প্যারিস। রাতের প্যারিসেও সবসময় মানুষজনের চলাফেরা থাকেই। প্রথমবারের মতো আমি ব্লগ করতেছি, তো ব্লগের প্রথম দিকের যে কথাবার্তাগুলো ওগুলো তো মুখ দিয়ে বেরিয়ে হইতেছিল না। এখন তাও হালকা পাতলা একটু বের হইতেছে, তাও পুরোপুরি না আর কি, আস্তে আস্তে কেটে যাবে মনে হয়। অবশ্যই এরকম করে আর কখনো ব্লগ করা হবে নাকি এও তো জানি না। তোমরা জানা দিও গাইস, ফেসলেস এই টাইপের ব্লগগুলো তোমাদের কাছে দেখতে ভালো লাগতেছে কিনা। এমনি তো বাইরের কান্ট্রিতে আছি, এর জন্য খোলামেলা ভাবে এভাবে কথা বলতে পারতেছি, ভালো লাগতেছে, উইয়ার্ড লাগতেছে না আর কি। তার উপর দিয়ে এমনিতেও আমি সবসময় লুকায় থাকার চেষ্টা করি, কারণ অন্য কিছু দেখলে তো আমার ফেস রিভিল হওয়ার কোনো ভয় নাই, কিন্তু এই ভয়েসটা শুনে অলরেডি অনেকে অনেক জায়গাতে চিনে ফেলছে। যাই হোক গাইস, চলো আর কথা না বাড়াই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ অথবা অসম ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম,
আল্লাহ হাফেজ গাইস, পিস।